শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর অশান্ত হয়ে উঠেছে ভারতের আরেকটি প্রতিবেশী দেশ নেপাল। রাজধানী কাঠমান্ডু সহ প্রায় সমগ্র নেপাল জুড়ে শুরু হয়েছে ভয়াবহ বিদ্রোহ। নেতৃত্বে জেনজি, যাদের বয়স 28-এর নিচে। এখনো অবধি 18 থেকে 20 জন মানুষ মারা গেছেন, হাজারের বেশি আহত। পুলিশের গুলিতে, টিয়ার গ্যাসে, ওয়াটার ক্যাননে রক্তাক্ত হয়ে উঠেছে রাস্তা। কিন্তু জেনজি প্রোটেস্ট কেন শুরু হলো? শুধুই কি সোশ্যাল মিডিয়া ব্যান্ড, নাকি পেছনে আছে বছরের পর বছর ধরে জমা হওয়া যুব সমাজের ক্ষোভ? সেই নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। যদি ভিডিওটা দেখার পর মনে হয় আপনার সময়টা অপচয় হয়নি, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে শুরু করা যাক। প্রথমে চলুন নেপালের রাজনৈতিক ইতিহাসটা একটু দেখি, কারণ এই অশান্তি আকস্মিক নয়। নেপালের রাজনৈতিক ইতিহাস শুরু হয় 1768 সালে, যখন গোর্খা রাজা পৃথ্বীনারায়ণ শাহ ছোট ছোট রাজ্যগুলোকে একত্রিত করে নেপাল রাজ্য প্রতিষ্ঠা করেন। এই সময় থেকে শাহ বংশ নেপালের রাজতন্ত্রের ভিত্তি স্থাপন করে। প্রায় 2 শতাব্দী ধরে এই রাজতন্ত্র দেশ শাসন করে, যেখানে রাজারা ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। নেপালের সীমান্তবর্তী রাজ্যগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেপাল রাজ্য এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অবশেষে 1815-16 সালে অ্যাংলো নেপালি যুদ্ধের আকার নেয়। যুদ্ধের সমাপ্তি ঘটে 1816 সালে সগৌলি চুক্তির মাধ্যমে, যেখানে নেপাল সম্প্রতি দখল করা জমিগুলো কোম্পানিকে ছেড়ে দেয়। এই যুদ্ধের সময় থেকেই গোর্খাদের হিংস্র এবং নির্মম সৈন্য হিসেবে খ্যাতি শুরু হয়। কিন্তু 1846 সালে রানা বংশ একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। রানারা রাজাদের নামমাত্র শাসক রেখে নিজেরাই প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালাতে শুরু করে। প্রধানমন্ত্রীর পদকে শক্তিশালী এবং বংশগত করা হয়। রানারা একনিষ্ঠভাবে ব্রিটিশপন্থী ছিলেন। 1857 সালের ভারতীয় সিপাহী বিদ্রোহের সময় এবং পরবর্তীতে উভয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সহায়তা করেছিলেন। এই সময়ে নেপালে গণতন্ত্রের কোনো ধারণাই ছিল না। রানা শাসন ছিল একটি অলিগার্কি, যেখানে জনগণের কোনো অধিকার ছিল না। 1950 সালে নেপালি কংগ্রেসের নেতৃত্বে একটি জন আন্দোলন রানা শাসনের অবসান ঘটায়। এই বিপ্লবের মাধ্যমে নেপালে প্রথমবারের মতো গণতন্ত্রের দরজা খোলে। 1951 সালে অন্তর্বর্তী সংবিধান ঘোষণা করা হয়। 1959 সালে নেপালে প্রথম সাধারণ নির্বাচন হয় এবং নেপালি কংগ্রেসের বিপি কৈরালা দেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু এই গণতান্ত্রিক স্বপ্ন বেশি দিন স্থায়ী হয়নি। রাজা এবং সরকারের মধ্যে 1 দশক ধরে চলা ক্ষমতার দ্বন্দ্বের পর 1960 সালে রাজা মহেন্দ্র একটি অভ্যুত্থান ঘটিয়ে সংসদ ভেঙে দেন এবং নেপাল শাসনের জন্য একটি দলহীন পঞ্চায়েত ব্যবস্থা চালু করেন। রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয় এবং রাজনীতিবিদদের কারারুদ্ধ বা নির্বাসিত করা হয়। পঞ্চায়েত শাসন দেশকে আধুনিকীকরণ করে, বিভিন্ন সংস্কার প্রবর্তন করে এবং অবকাঠামোগত উন্নয়ন করে। কিন্তু স্বাধীনতা খর্ব হয়, ভারী সেন্সরশিপ আরোপ করা হয়। 1990 সালে গণ আন্দোলন রাজা বীরেন্দ্রকে সংবিধান সংস্কার এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে বাধ্য করে। কিন্তু এই সময় শান্তিপূর্ণ ছিল না। 1996 সালে নেপালের কমিউনিস্ট পার্টি মাওবাদী রাজকীয় সংসদীয় ব্যবস্থার পরিবর্তে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি সশস্ত্র বিদ্রোহ শুরু করে। এই গৃহযুদ্ধে প্রায় 17,000 মানুষের প্রাণহানি ঘটে। 2001 সালে রাজ পরিবারের একটি নাটকীয় ঘটনা নেপালি রাজনীতিতে নতুন মোড় আনে। 1 জুন রাত 11টা নাগাদ রাজ পরিবারের প্রধান আবাসস্থল নারায়ণহিটি প্রাসাদে ঘটে গণহত্যা। রাজা বীরেন্দ্র এবং রানী ঐশ্বর্য সহ বীরেন্দ্রের পরিবারের 9 জন সদস্য নিহত হন। এই গণহত্যা নিয়ে বিভিন্ন কনস্পিরেসি থিওরি প্রচলিত আছে, যা নিয়ে আমরা আরেকটি ভিডিও আনব। যাই হোক, এই গণহত্যার পর বীরেন্দ্রের ভাই জ্ঞানেন্দ্র রাজা হন। কিন্তু 2005 সালে তিনি একটি অভ্যুত্থানের মাধ্যমে সরকার ভেঙে দেন, যা জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। এদিকে 2006 সালের শান্তিপূর্ণ গণতান্ত্রিক বিপ্লবের সাফল্যের পর মাওবাদী দল মূলধারার রাজনীতিতে যোগ দেয়। 2008 সালে নেপাল আনুষ্ঠানিকভাবে রাজা জ্ঞানেন্দ্রকে ক্ষমতাচ্যুত করে রাজতন্ত্র বিলুপ্ত করে এবং একটি প্রজাতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। 2015 সালের নতুন সংবিধান ঘোষণার মাধ্যমে নেপাল একটি সেকুলার ফেডারাল রিপাবলিক কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর ফলে বিশ্বের একমাত্র হিন্দু দেশ হিসেবে এর কালজয়ী মর্যাদার অবসান ঘটে। কিন্তু 2008 সালের পর থেকেই নেপালের রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থির। প্রধানমন্ত্রী বদলায় একের পর এক, কেউ কয়েক মাসের বেশি টিকতে পারেন না। গত 17 বছরে 13 জন প্রধানমন্ত্রী হয়েছেন।
জোটের অভ্যন্তরীণ কলহ এবং ক্ষমতার দ্বন্দ্ব স্থিতিশীলতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশটির অনেকে প্রজাতন্ত্র ব্যবস্থার প্রতি হতাশ হয়ে পড়েছেন। তাদের দাবি, প্রজাতন্ত্রের সরকার রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। 2015-র ভূমিকম্প, কোভিড মহামারী, তীব্র বেকারত্ব সব মিলিয়ে দেশটির অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে পড়েছে। লক্ষ লক্ষ যুবক মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে বিদেশে পাড়ি দিচ্ছে। এদিকে দেশে বেড়েছে ব্যাপক দুর্নীতি। একদিকে পলিটিশিয়ানস, ব্যুরোক্র্যাটরা সম্পদের পাহাড় গড়ছেন, আর অন্যদিকে দেশের বেশিরভাগ জনগোষ্ঠী দারিদ্রতা, বেকারত্বে ভুগছে। 2025 সালে নেপালের রাজনীতিতে এসেছে নতুন মোড়। প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র রাজনীতিতে আবার অ্যাক্টিভ হয়ে উঠেছেন। মার্চ মাসে রাজা জ্ঞানেন্দ্র পশ্চিমাঞ্চলীয় নেপাল ভ্রমণ শেষ করে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছলে 10,000-এর বেশি স্বতঃস্ফূর্ত সমর্থক তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির হন এবং তারা পুনরায় নেপালে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি করেন। প্রো মোনার্কি প্রোটেস্ট শুরু হয়। বিপুল সংখ্যক জনগণ দেশের পরিস্থিতি ইমপ্রুভমেন্টের জন্য এই দাবিকে সমর্থন জানিয়েছেন। রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির সমর্থনে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও জোরালো হয়েছে। দেশের এরকম পরিস্থিতিতে সব থেকে বেশি ফ্রাস্ট্রেটেড দেশটির যুবগোষ্ঠী, যাদের জেন জি বলা হচ্ছে। এদের জন্ম 1997 থেকে 2012-র মধ্যে। দেশটির মোট জনসংখ্যার 40% হলো এই জেন জি। দেশটির মোট জনসংখ্যা প্রায় 3 কোটি, যার মধ্যে জেন জি 1,40,00,000। এখন এই 40%ই সরকারের বিপক্ষে। তারা সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ড শুরু করেছে, নেপো কিডস বা নেপো বেবি। রাজনৈতিক নেতাদের সন্তান, রিলেটিভসরা বিলাসিতায় মজে, লাক্সারি কার, ফরেন ট্রিপ, প্রাইভেট জেট। কিন্তু সাধারণ যুবকরা চাকরি পায় না, দারিদ্র্যে ভুগছে, শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। এই ট্রেন্ড ভাইরাল হয়, সরকারের উপর চাপ পড়ে। সরকারের পলিসি যুবকদের স্বপ্ন পূরণ করছে না। যুবকরা বলছে, আমরা কেন এমন অবস্থায়, সরকার কেন দুর্নীতি রুখছে না। এখন আসি ট্রিগার ইভেন্টে, যা ক্ষোভের চাপা আগুনে ঘি ঢালার কাজ করেছে। 4 সেপ্টেম্বর 2025-এ নেপাল সরকার 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স, ইউটিউব, লিঙ্কডইন, রেডিট, সিগন্যাল, স্ন্যাপচ্যাটের মতো পপুলার প্ল্যাটফর্ম। অফিসিয়াল কারণ, এই প্ল্যাটফর্মগুলি কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রির নতুন নিয়ম মেনে চলছে না। কিন্তু কি সেই নিয়ম? প্ল্যাটফর্মগুলিকে নেপালে রেজিস্ট্রেশন নিতে হবে, প্ল্যাটফর্মগুলির অন্তত একটি অফিস নেপালে হতে হবে। সরকারের মতে প্ল্যাটফর্মগুলি মিস ইউজড হচ্ছে, ফেক নিউজ, অশ্লীল কন্টেন্ট সোশ্যাল হারমোনি নষ্ট করছে। ফলে কিছুটা সরকারি নিয়ন্ত্রণ জরুরি। গত 29 সেপ্টেম্বর নেপাল সুপ্রিম কোর্ট এই বিষয়ক একটি নির্দেশিকা জারি করে। সেই নির্দেশ মেনে 28 আগস্ট তথ্য প্রযুক্তি মন্ত্রক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নথিভুক্ত করার জন্য নির্দেশিকা জারি করে এবং 7 দিনের আলটিমেটাম দেয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শুধুমাত্র টিকটক এবং ভাইবার ছাড়া অন্য কোনো সংস্থা নেপাল সরকারের কাছে নাম নথিভুক্ত করায়নি। এরপরেই সেগুলোকে নিষিদ্ধ করা হয়। কিন্তু যুবকরা বলছে এটা সেন্সরশিপ। নেপো কিডস ট্রেন্ডটা সরকারের খারাপ চিত্রটা ফাঁস করে দিচ্ছিল। এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে যুব সমাজের ফ্রাস্ট্রেশন প্রকাশ পাচ্ছিল, তাই এই ব্যান করে চুপ করানোর চেষ্টা। প্রোটেস্টাররা বলছেন, সোশ্যাল মিডিয়া আমাদের ভয়েস, সেটা কেড়ে নেওয়া মানে আমাদের চুপ করানো। এবার একটা পরিসংখ্যান দেখুন। নেপালের 1.43 কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। নেপালের আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের অ্যাভারেজ স্ক্রিন টাইম অত্যন্ত বেশি, প্রতিদিন প্রায় 7 ঘন্টা 12 মিনিট। ভারতের মতোই বিগত কিছু বছর ধরে নেপালের যুবগোষ্ঠী সোশ্যাল মিডিয়াকে নিজেদের কেরিয়ার হিসেবে বেছে নিয়েছে। 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে নেপালের এই যুবগোষ্ঠী সোশ্যাল মিডিয়া থেকে ভারতীয় মুদ্রায় প্রায় 220 কোটি টাকা রোজগার করেছে। একজন নেপালি কন্টেন্ট ক্রিয়েটারের বছরে ইনকাম গড়ে 16.20 লক্ষ টাকা, যেখানে নেপালের পার ক্যাপিটা ইনকাম 1.27 লক্ষ টাকা। ফলে এখান থেকেই বোঝা যায় সোশ্যাল মিডিয়া আয়ের দিক থেকেও যুবগোষ্ঠীর কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আন্দোলন সংগঠিত করায় বড় ভূমিকা নিয়েছে। 8 সেপ্টেম্বর শুরু হয় প্রোটেস্ট। কাঠমান্ডুর মাইতিঘর, মগুলা এবং নিউ বানেশ্বরে হাজার হাজার যুবক জড়ো হয়। তারা পার্লামেন্টের দিকে মার্চ করে। ব্যারিকেড ভেঙে ঢোকে, পুলিশের সাথে সংঘর্ষ হয়। পুলিশ টিয়ার গ্যাস, ওয়াটার ক্যানন, রাবার বুলেট ছোড়ে। পরে লাইভ ফায়ারও হয়।
ফেডারেল পার্লামেন্টের চারপাশে যুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। 14 থেকে 19 জন মারা যান, হাজারের বেশি আহত হয়েছেন। সেনা ডিপ্লয় করা হয়, কারফিউ জারি করা হয়। 9 সেপ্টেম্বর আন্দোলন আরও তীব্র হয়। বিক্ষুব্ধ জেনজি প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই প্রথম কোনো বিদ্রোহ যেখানে বিদ্রোহের আগুন থেকে বাদ যায়নি অপোজিশন পার্টিও। যুবগোষ্ঠীর বক্তব্য পরিষ্কার, শাসক এবং বিরোধী উভয় পলিটিশিয়ানরা জনগণকে বঞ্চিত করে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে। ফলে তারা সম্পূর্ণ পরিবর্তন চায়। আন্দোলনকারীদের দাবি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকরণের জন্য তারা রাস্তায় নামেনি, তারা নেমেছে অপশাসন, দুর্নীতি, পরিবারতন্ত্র এবং শাসকের দায়িত্ব জ্ঞানহীনতার বিরুদ্ধে। আন্দোলনকারীরা যদিও কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য স্বীকার করেননি, তবে এই আন্দোলনের নেপথ্যে হামি নেপাল নামের করাপশন বিরোধী একটি যুব সংগঠনের ভূমিকার কথা উঠে আসছে। অবস্থা বেগতিক দেখে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী সহ অনেক পলিটিশিয়ানস দেশ ছেড়ে পালিয়েছেন। সরকারের পতন হয়েছে। যাই হোক, পরিস্থিতি এখন ভীষণ উত্তপ্ত। দিকে দিকে বিদ্রোহের আগুন। নেপাল কমিউনিস্ট পার্টির অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নেতা মন্ত্রীদের বাড়িতে, পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। সেনাপ্রধান জনতাকে শান্ত হওয়ার আবেদন জানিয়েছেন। এখন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেশ কিছু নাম ভেসে আসছে, যার মধ্যে অন্যতম কাঠমান্ডুর নির্দল মেয়র, প্রাক্তন র্যাপার, সুরকার, গায়ক 35 বছর বয়সী বলেন্দ্র শাহ। কিন্তু কে এই বলেন্দ্র শাহ? হঠাৎ কেন তার নাম উঠে আসছে? 2024 সালে তার আমেরিকা ভ্রমণ নিয়ে কোন ষড়যন্ত্র তত্ত্ব দানা বাঁধছে? এই আন্দোলনের পেছনে কি আমেরিকা আছে? হামি নেপাল সংগঠনের আড়ালে কে রয়েছে? এই সব তথ্য নিয়ে আমরা আসবো পরবর্তী ভিডিওতে। দেখতে ভুলবেন না কিন্তু। নমস্কার।